আসসালামু আলাইকুম, স্বাগতম পুলস ম্যাট্রিক সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে এবার শক্তি দেখালো ইরানের জনগণ। অপ্রত্যাশিত চমকের হুঁশিয়ারি, সেনাবাহিনীর দৃশ্যপট। ইরানে হামলার ট্রাম্প পরিকল্পনা নস্যাতে সৌদির তোড়জোড়। বিক্ষোভে জ্বলছে তেহরান, কিন্তু নেতানিয়াহু চুপ কেন? কেন ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র? বাধা কোথায়? ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা কিভাবে শিক্ষার্থীদের মগজ ধোলাই করে, জানলে চমকে যাবেন। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং যুদ্ধের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে এবার শক্তি দেখালো ইরানের জনগণ এবং তাদের এই সংহতে আন্তর্জাতিক মহলে এক বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে, যা সত্যি বেশ অভাবনীয় ছিল। তেহরান সহ ইরানের বড় বড় শহরগুলোতে সাধারণ মানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি জমায়েত নয়, বরং এটি একটি পরিষ্কার রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা ওয়াশিংটনের নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করবে। বিশ্লেষকরা মনে করছেন যে দেশটির অভ্যন্তরে যে ঐক্য গড়ে উঠেছে তা তাদের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করেছে, কারণ জনগণের সমর্থন ছাড়া যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যায়। ইরানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি যে অপ্রত্যাশিত চমকের হুঁশিয়ারি দিয়েছেন সেটি নিয়ে সারা বিশ্বে এখন জল্পনা কল্পনা তুঙ্গে। এই চমক কি কোনো নতুন হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, নাকি অত্যন্ত উন্নত মানের কোনো ড্রোন সিস্টেম, তা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা নানামুখী মত দিচ্ছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন ইরানের এই নতুন রণকৌশল মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মূলত ইরানের সামরিক সক্ষমতা গত কয়েক দশকে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা কেবল আকাশপথ নয়, বরং সাইবার জগতেও নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। দেশটির সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে যে তাদের সেনাবাহিনী এমন কিছু প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত রেখেছে যা আধুনিক রাডার ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। এই বিষয়টি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই ধরনের প্রযুক্তিগত উন্নয়ন আগে ধারণা করা সম্ভব হয়নি। ইরানের জনগণ যেভাবে রাস্তায় নেমে তাদের সেনাবাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছে তা দেখে এটা স্পষ্ট যে কোনো ধরনের বাহ্যিক চাপ বা নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের দমানো এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এই সংহতি প্রদর্শন আন্তর্জাতিক রাজনীতির ময়দানে ইরানের দর কষাকষির ক্ষমতা অনেকটা বাড়িয়ে দিয়েছে। মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থাগুলো এখন তাদের নিয়মিত ব্রিফিংয়ে ইরানের এই জনশক্তির কথা উল্লেখ করছে, যা কেবল সংখ্যার দিক দিয়ে নয়, বরং আদর্শিক জায়গা থেকেও অত্যন্ত শক্তিশালী। একটি দেশের সামরিক বাহিনী তখনই সফল হয় যখন তার পেছনে জনগণের সুদৃঢ় সমর্থন থাকে, আর ইরানের ক্ষেত্রে এখন ঠিক সেটাই পরিলক্ষিত হচ্ছে। এই পুরো পরিস্থিতিটি যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখা যাবে যে এই শক্তির প্রদর্শন কেবল সামরিক মহড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবেও আবির্ভূত হয়েছে। ইরানের এই সারপ্রাইজ বা চমক দেওয়ার ঘোষণাটি হয়তো কেবল কথার কথা নয়, কারণ অতীতেও তারা অনেক সময় গোপন সামরিক প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করে বিশ্বকে অবাক করে দিয়েছে। এখন দেখার বিষয় হল যুক্তরাষ্ট্র এই নতুন পরিস্থিতির প্রেক্ষিতে তাদের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো বড় পরিবর্তন আনে কিনা। আপনাদের যদি এই বিশ্লেষণটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, কারণ আপনার একটি লাইক আমাদের এই ধরনের তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। ইরানে হামলার যে পরিকল্পনা নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে এক সময় ব্যাপক আলোচনা চলছিল তা নস্যাৎ করতে সৌদি আরবের বর্তমান তৎপরতা আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় মোড় হিসাবে দেখা দিচ্ছে। রিয়াদ এখন আর আগের মতো কেবল সংঘাতের পথে হাঁটতে চাইছে না, বরং তারা এই অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির কূটনীতিতে যে আমূল পরিবর্তন এসেছে তার মূল উদ্দেশ্য হল ভিশন 2030 বাস্তবায়নের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। যদি ইরানে কোনো বড় ধরনের সামরিক হামলা চালানো হয় তবে তার প্রভাব সরাসরি সৌদির অর্থনীতি এবং তেল রপ্তানি খাতের ওপর পড়বে, যা তারা কোনোভাবেই এই মুহূর্তে চায় না। এই কারণেই ট্রাম্প বা যে কোনো মার্কিন প্রশাসন যখনই কঠোর সামরিক ব্যবস্থার কথা ভাবছে তখনই সৌদি আরব থেকে এক ধরনের সতর্কবার্তা বা আলোচনার আহ্বান জানানো হচ্ছে।
আপনারা যারা আন্তর্জাতিক খবর নিয়মিত রাখেন তারা জানেন যে সৌদি ও ইরানের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে তা এই অঞ্চলের রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই সম্পর্কের বরফ গলার ফলেই এখন সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরি করতে পারছে, যাতে কোনো ধরনের সামরিক হঠকারিতা না করা হয়। রিয়াদ এখন ওয়াশিংটনকে বোঝানোর চেষ্টা করছে যে যুদ্ধের চেয়ে কূটনীতিই এখন বেশি ফলপ্রসূ হতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আন্তর্জাতিক রাজনীতির এমন সূক্ষ্ম পরিবর্তনগুলো সহজেই বুঝতে পারেন। সৌদি আরবের এই তোড়জোড়ের পেছনে আরেকটি বড় কারণ হল তাদের নিজ দেশের নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করা। কারণ গত কয়েক বছরে ড্রোন হামলার যে তিক্ত অভিজ্ঞতা তাদের হয়েছে, তারা আর তার পুনরাবৃত্তি চায় না। ট্রাম্পের মতো নেতারা যখন আক্রমণাত্মক মনোভাব দেখান, তখন সৌদি আরবের মতো আঞ্চলিক শক্তিগুলো যদি সংযত ভূমিকা পালন করে, তবে তা বিশ্ব শান্তির জন্য সহায়ক হয়। অনেক বিশ্লেষক মনে করছেন যে সৌদি আরব এবং ইরানের এই ক্রমবর্ধমান বোঝাপড়া যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কিছুটা সীমিত করে দিয়েছে। এমনকি চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, তা মার্কিন নীতি নির্ধারকদের কাছে একটি বড় বার্তা ছিল যে মধ্যপ্রাচ্য এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শুরু করেছে। সৌদির এই কৌশলী অবস্থান কেবল ইরানের স্বার্থ রক্ষা করছে না, বরং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার একটি রক্ষা কবচ হিসাবে কাজ করছে। এই ধরনের কূটনৈতিক চাল সাধারণত লোকচক্ষুর আড়ালে ঘটে থাকে, তবে বর্তমানে এর প্রভাব এতটাই বেশি যে তা সংবাদ মাধ্যমে উঠে আসছে। সৌদি আরব এখন চাইছে ইরানের সাথে একটি টেকসই নিরাপত্তা কাঠামো তৈরি করতে, যাতে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সমস্যাগুলো সমাধান করা যায়। এই পুরো প্রক্রিয়াটি যদি সফল হয়, তবে ট্রাম্প বা পরবর্তী যে কোনো মার্কিন প্রেসিডেন্টকে ইরানে হামলার পরিকল্পনা পুরোপুরি বাদ দিতে হবে। আপনারা এই বিষয়ে সৌদি আরবের ভূমিকাকে কিভাবে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিক্ষোভে যখন তেহরানের রাজপথ প্রকম্পিত হচ্ছে, তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রহস্যজনক নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের বেশ ভাবিয়ে তুলছে। সাধারণত ইরানের যে কোনো অভ্যন্তরীণ সংকটে বা বিক্ষোভে নেতানিয়াহু অত্যন্ত সরব থাকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জনগণের উদ্দেশ্যে নানা ধরনের বার্তা দিয়ে থাকেন। কিন্তু এবারের পরিস্থিতির গভীরতা এবং ধরন হয়তো এতটাই আলাদা যে ইসরায়েলি প্রশাসন এখন ধীরে চলো নীতি গ্রহণ করেছে। অনেকের মতে নেতানিয়াহু হয়তো চাচ্ছেন না যে তার কোনো বক্তব্য বা উস্কানি ইরানের সরকার বিরোধী বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার সুযোগ করে দিক। এটি একটি অত্যন্ত কৌশলী অবস্থান, কারণ যখন কোনো দেশের অভ্যন্তরীণ বিক্ষোভের সাথে বাইরের দেশের নেতার নাম জড়িয়ে যায়, তখন মূল আন্দোলনটি অনেক সময় তার নৈতিক ভিত্তি হারিয়ে ফেলে। আপনারা কি মনে করেন, নেতানিয়াহুর এই নীরবতা আসলে কোনো বড় ঝড়ের পূর্বাভাস, নাকি তিনি সত্যিই এবার সাবধানী ভূমিকা নিচ্ছেন? আমাদের কমেন্ট করে জানান এবং এই ধরনের ডিপ অ্যানালিসিস ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তেহরানের এই বিক্ষোভের পেছনে অর্থনৈতিক দুর্দশা থেকে শুরু করে সামাজিক নানা কারণ রয়েছে, যা ইরানের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই অবস্থায় ইসরায়েলের সরাসরি সমর্থন বা মন্তব্য বিক্ষোভকারীদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু খুব ভালো করেই জানেন যে ইরান সরকার সবসময় চেষ্টা করে তাদের বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে পশ্চিমা দেশগুলোর চাল হিসেবে প্রমাণ করতে। তাই এবার হয়তো তিনি কোনো অজুহাত দিতে চাইছেন না যাতে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে বাড়তি কোনো শক্তি যুক্তি পায়। তবে পর্দার আড়ালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো যে এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা হয়তো অপেক্ষা করছে এমন এক মাহেন্দ্রক্ষণের জন্য যখন তাদের হস্তক্ষেপ সবচেয়ে বেশি কার্যকর হবে। বিক্ষোভের উত্তাপ যখন বাড়ছে, তখন এই নীরবতা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও তৈরি করছে ইরানের নেতৃত্বের ওপর। ইসরায়েলের এই স্ট্র্যাটেজিক সাইলেন্স বা কৌশলগত নীরবতা আসলে তাদের কূটনীতির একটি অংশ হতে পারে, যা দিয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। যারা এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের কাজগুলো ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। তেহরানের আগুনের লেলিহান শিখা যখন চারদিকে ছড়িয়ে পড়ছে, তখন বিশ্ব নেতাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহুর এই রহস্যময় আচরণ হয়তো অদূর ভবিষ্যতে কোনো বড় পরিবর্তনের সংকেত দিচ্ছে, যা আমরা সময়ের সাথে সাথেই বুঝতে পারব। কেন ইরানে সরাসরি হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র? এবং এই পথে সবচেয়ে বড় বাধাগুলো কোথায়?
তা বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে কেবল সামরিক নয়, বরং অনেকগুলো ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ জড়িয়ে আছে। প্রথমত, ইরানের ভৌগোলিক অবস্থান এবং তাদের সুসংগঠিত সামরিক অবকাঠামো যে কোনো আক্রমণকারীর জন্য এক বিশাল চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো জানে যে ইরানে হামলা করার অর্থ হল একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়া, যার শেষ কোথায় কেউ জানে না। এছাড়া সবচেয়ে বড় যে বাধার কথা বলা হয় তা হল হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের বিশাল এক অংশ জ্বালানি তেল পরিবহন করা হয়। যদি ইরানে হামলা হয় তবে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করে দিতে পারে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম এমন এক উচ্চতায় পৌঁছাবে যা বিশ্ব অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিতে পারে। আপনারা কি মনে করেন বিশ্ব অর্থনীতির এই ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্র কখনো ইরানে বড় ধরনের হামলায় যাবে? আপনাদের চিন্তা আমাদের কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশ্ব সংবাদের সাথে যুক্ত থাকুন। দ্বিতীয়ত, ইরানের রয়েছে বিশাল এক প্রক্সি নেটওয়ার্ক যা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত। যদি তেহরানে কোনো হামলা হয় তবে লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত প্রতিটি ফ্রন্টে মার্কিন ঘাঁটি এবং তাদের মিত্ররা আক্রমণের শিকার হবে। এই ধরনের মাল্টিফ্রন্ট যুদ্ধ সামলানো পেন্টাগনের জন্য বর্তমান সময়ে অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। এছাড়া রাশিয়ার সাথে ইরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা এবং চীনের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক যুক্তরাষ্ট্রকে দুবার ভাবতে বাধ্য করছে। এখন আর ইরান একলা কোনো দেশ নয়, বরং তাদের পেছনে বড় শক্তির ছায়া রয়েছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও যুদ্ধের প্রতি সাধারণ মানুষের এক ধরনের অনীহা তৈরি হয়েছে, কারণ আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের ক্ষত তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি। কোনো মার্কিন প্রেসিডেন্টই চাইবেন না তার মেয়াদে এমন একটি যুদ্ধে জড়াতে যা তার রাজনৈতিক ক্যারিয়ার এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সামরিক হামলার বদলে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের পথেই হাঁটছে, যা তাদের জন্য অনেক বেশি নিরাপদ এবং কম ব্যয়বহুল। বাধার আরেকটি বড় দিক হল ইরানের মাটির নিচে গড়ে তোলা মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো, যা সাধারণ বিমান হামলায় ধ্বংস করা প্রায় অসম্ভব। এই প্রযুক্তিগত সক্ষমতা যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করে দিচ্ছে যে ইরানের ওপর হামলা কোনো ছোটখাটো অভিযান হবে না। আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বৈশ্বিক রাজনীতি কতটা জটিল সমীকরণে চলে। আমাদের এই আলোচনাটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার প্রতিটি লাইক আমাদের কাজের মান উন্নয়নে সহায়তা করে। সুতরাং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শক্তি থাকার পরেও যুক্তরাষ্ট্রকে অনেকগুলো বাস্তব পরিস্থিতির কারণে পিছিয়ে আসতে হচ্ছে, যা ইরানের জন্য এক ধরনের কৌশলগত বিজয়। ইসরায়েলের শিক্ষা ব্যবস্থা কিভাবে শিক্ষার্থীদের মগজ ধোলাই করে বা একটি নির্দিষ্ট ভাবধারায় বড় করে তোলে তা নিয়ে সম্প্রতি অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা জানলে আপনি সত্যিই অবাক হবেন। দেশটির পাঠ্যপুস্তক থেকে শুরু করে ক্লাসরুমের আলোচনা পর্যন্ত সবকিছুতেই একটি সুনির্দিষ্ট জাতীয়তাবাদী এবং নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ঢুকিয়ে দেওয়া হয়, যা কোমলমতি শিশুদের মনে গভীরভাবে গেঁথে যায়। অনেক গবেষক দাবি করেছেন যে ইসরায়েলি শিক্ষা ব্যবস্থায় প্রতিবেশীদের সম্পর্কে যে ধারণা দেওয়া হয় তা অনেক ক্ষেত্রেই একপাক্ষিক এবং অনেক সময় বিদ্বেষমূলক। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের শেখানো হয় যে তারা একটি সবসময় হুমকির সম্মুখীন জাতি এবং সামরিক বাহিনীতে যোগ দেওয়া তাদের জীবনের শ্রেষ্ঠতম অর্জন। এই ধরনের মনস্তাত্ত্বিক কাঠামো তৈরির ফলে যখন তারা বড় হয় তখন তাদের মধ্যে যুদ্ধের প্রতি এক ধরনের স্বাভাবিকতা তৈরি হয়, যা শান্তি প্রক্রিয়ার জন্য অন্তরায় হয়ে দাঁড়ায়। আপনারা কি মনে করেন একটি দেশের শিক্ষা ব্যবস্থা যদি কেবল যুদ্ধের কথা বলে তবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব? কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন এবং এই তথ্যগুলো অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন। ইসরায়েলের হাই স্কুলগুলোতে সামরিক প্রশিক্ষণের মতো নানা কোর্স রাখা হয়, যা শিক্ষার্থীদের সরাসরি সেনাবাহিনীর সাথে পরিচয় করিয়ে দেয়। এটি কেবল শারীরিক প্রশিক্ষণ নয়, বরং এটি একটি গভীর মগজধোলাই প্রক্রিয়া, যার মাধ্যমে তাদের শেখানো হয় যে রাষ্ট্রের নিরাপত্তের জন্য যে কোনো কিছু করা জায়েজ। এমনকি ইতিহাস বইগুলোতেও অনেক সময় ঐতিহাসিক সত্যকে এমনভাবে উপস্থাপন করা হয় যা কেবল তাদের নিজস্ব এজেন্ডাকেই সমর্থন করে। এই ব্যবস্থার কারণে ইসরায়েলের তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতার অভাব দেখা দিচ্ছে বলে অনেক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। আপনি জানলে অবাক হবেন যে এমনকি প্রাথমিক স্কুলের শিশুদেরও বিভিন্ন সামরিক প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয় এবং তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছবি তোলা হয়, যা তাদের মনের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে।
এই পুরো শিক্ষা ব্যবস্থাই এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি নাগরিক জন্ম থেকেই একজন যোদ্ধা হিসাবে নিজেকে কল্পনা করে। এর ফলে ভিন্ন মতের প্রতি সম্মান বা প্রতিবেশীদের অধিকারের প্রতি সংবেদনশীলতা তাদের মধ্যে তৈরি হতে পারে না। এই মগজ ধোলাইয়ের প্রক্রিয়া এতটাই সূক্ষ্ম যে অনেক অভিভাবকও এটি টের পান না, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সন্তানেরা কট্টরপন্থী মনোভাব নিয়ে বড় হয়। আপনারা যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন সব অজানা তথ্য আপনাদের সামনে নিয়ে আসি। শিক্ষা যেখানে হওয়ার কথা ছিল সহমর্মিতা এবং মানবতার পাঠ, সেখানে যদি জাতীয়তাবাদ আর বিভেদের বিষ ঠোকানো হয় তবে তার ফলাফল কখনোই ভালো হতে পারে না। ইসরায়েলের এই শিক্ষা কাঠামো তাদের সমাজকে আজ এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে আলোচনার চেয়ে পেশি শক্তিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।